জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন। দুবাইয়ের প্রধান উপদেষ্টা বললেন, ভুয়া ভোট দিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিগত সরকার। প্রায় 7 মাসেও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী কারাগার থেকে পালানো 188 কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া 31টি আগ্নেয়াস্ত্র, এখনো বেহাত 5000-এর বেশি গুলি। জনমনে আতঙ্ক। পুলিশ একদিকে চাঁদা উঠাচ্ছে আর একদিকে চাঁদাবাজ চক্র চালাচ্ছে, দীর্ঘদিন ধরে করে আর প্রভাবশালী। আর কিশোরগঞ্জের ধুন নদীতে বেপরোয়া চাঁদাবাজি, টাকা না দিলে নৌযান চালকদের করা হয় মারধর। অপরাধে জড়িত নৌ পুলিশ সদস্যরাও, অভিযোগ ভুক্তভোগীদের। সদুত্তর দিতে ব্যর্থ এসপি। এবং চেতনার পুনর্জাগরণের ভাবনা নিয়ে হাজির ঋতুরাজ। প্রকৃতিতে প্রাণের হিল্লোল, হৃদয়ের রঙে বসন্ত বন্দনা। ফাগুন হাওয়ায় এলো ভালোবাসার দিনও। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, একের পর এক ভুয়া ভোট করে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিগত সরকার। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের মধ্যে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো নিয়ে একটি চার্টার তৈরি করা হবে, আর তা বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট WGS এর ইন্টারঅ্যাক্টিভ প্ল্যানারি অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা পরিচালনা করেন CNN এর বেকি অ্যান্ডারসন। শেখ হাসিনা সরকার পতনের আগের প্রেক্ষাপট, বর্তমান চ্যালেঞ্জ সম্পর্কে অধিবেশনে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। এ সময় তিনি গত 15 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, অর্থনীতি ও আইন শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন। For 15-16 years she was ruling the country without election. She had fake elections without any voters and so on. Destroyed the economy, destroyed the banking system, in the series of everything. So the people rebelled against it, and that's how it happened. বাংলাদেশের জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশের মধ্যে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো নিয়ে একটি চার্টার তৈরি করা হবে, আর তা বাস্তবায়ন করে জাতীয় নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। Now we have a what we call consensus building commission, so that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. এদিন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন আল ওয়াইস। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য সহ বিভিন্ন খাতে যোগাযোগ সম্প্রসারিত হবে বলেও জানান ওয়াইস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুবাইয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুবাইয়ের প্লাম জুমেরার একটি হোটেলে মত বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।
মত বিনিময়কালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও প্রক্রিয়া, বিমান ভাড়া কমাতে সিন্ডিকেট চিহ্নিতকরণ, ভিসা জটিলতার সমাধান, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, জনতা ব্যাংকের বিদেশি শাখার সংস্কার, প্রবাসীদের বিরুদ্ধে কাজ করা সাবেক আমলাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের ওয়ান স্টপ সার্ভিস চালু এবং ওয়েস্ট অনার্স বোর্ডের সেবাকে সহজ করার বিষয় উঠে আসে। এগুলো সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরটি ঘিরে ভিসা জটিলতা নিরসন হবে বলে প্রবাসীরা যে আশা নিয়ে অপেক্ষা করছিলেন সেই বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। দিনের কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনেও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি প্রেস সচিব। তবে ভিসা জটিলতা নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাদের মধ্যে এই আলোচনা হয়। যোগাযোগের ক্ষেত্রে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার রূপান্তরমূলক প্রভাবের বিষয়ে গুরুত্ব আরোপ করেন দুজন। বিশেষত বাংলাদেশের তরুণ সমাজ, গ্রামীণ ও প্রান্তিক নারীদের পাশাপাশি দুর্গম এলাকার জনগোষ্ঠীর জীবনে এর পরিবর্তনশীল প্রভাবের বিষয় উঠে আসে তাদের আলোচনায়। কিভাবে উচ্চগতির ও স্বল্প মূল্যের ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বৈষম্য কমাতে পারে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়ে কথা বলেন তারা। এ সময় মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দলটি। এক যুগ পর ইসির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আনুপাতিক হারে নির্বাচন সহ সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনের কাছে ২৩ দফা প্রস্তাব দিয়েছে দলটি। এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান, সংখ্যানুপাতিক নির্বাচন করা সহ ২৩ দফা দাবি জানিয়েছে জামায়াত। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ৬০টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। নির্বন্ধন আইন যেটা করা হয়েছে, এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এই জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। মিয়া গোলাম পরোয়ার জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দল। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। আদালত থেকে দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আশা জানিয়ে নেতারা বলেন, ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট মানেই দেশকে ভঙ্গুর অবস্থায় নেয়ার পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, দ্রুত নির্বাচন হলেই দেশে ফিরবে স্থিতিশীলতা। জামায়াতের আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবও নাকচ করে মির্জা ফখরুল বলেন, এ পদ্ধতিতে জনগণ অভ্যস্ত নয় বলেই বিএনপি এর বিরোধী। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় আলোচনা হয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন প্রসঙ্গে।
বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি আলোচনা হয় সমসাময়িক বিষয়ে। জাতীয় নির্বাচনের আগে জামাতের স্থানীয় নির্বাচনের দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সাফ জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো ভোটেই একমত নয় বিএনপি। আগে স্থানীয় নির্বাচন চাওয়া মানেই দেশকে আবারও ভঙ্গুর অবস্থায় নেয়ার পরিকল্পনা। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। জামাতের আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল। বলেন, দেশের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয় বলেই বিএনপি তা সমর্থন করে না। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও এলাকায় ধনু নদীতে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। চাঁদা না দিলে নৌযান চালকদের মারধর করতেও পিছপা হয় না চাঁদাবাজরা। এমনকি নৌ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও অপরাধে জড়িত থাকার অভিযোগ ভুক্তভোগীদের। তবে এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি নৌ পুলিশ। নূর মোহাম্মদ পাঠানোর তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। একটি নৌকায় নদীর তীরে অপেক্ষায় একজন পুলিশ সদস্য। কাছাকাছি কোনো নৌযান দেখলেও সেদিকে ছুটে যাচ্ছে নৌকাটি। চলন্ত অবস্থায় লঞ্চ কিংবা বাল্ক হেড থেকে টাকা তুলে নৌকার ভেতরে বসে থাকা এক ব্যক্তির হাতে তুলে দিচ্ছে এক কিশোর। পাশেই আরেকটি নৌকায় করে একের পর এক জলযান থেকে চাঁদা তুলছে আরেকজন। কিশোরগঞ্জের করিমগঞ্জের চং নোয়াগাঁও এলাকায় ধনু নদীতে প্রকাশ্যে এমন চাঁদাবাজির ঘটনা দীর্ঘদিনের। এই নদীপথ ব্যবহার করে প্রতিদিন সিলেট ও ময়মনসিংহ অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী নৌযান চলাচল করে। এলাকাবাসী ও নৌযান সংশ্লিষ্টরা বলছেন, চং নোয়াগাঁও ও ইটনা উপজেলার টেজের ঘাট পর্যন্ত দিনভর চলে এমন চাঁদাবাজি। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের হাতে লাঞ্ছিত হতে হয় নৌযান চালকদের। এমনকি চাঁদাবাজির অভিযোগ উঠেছে নৌ পুলিশের বিরুদ্ধেও। পুলিশে নেয় চাঁদা, এরপরে বিআইডব্লিউ কইয়া টাকা নেয় মারধর করে। নদীপথে আসতে অনেক আপনার বাধা সৃষ্টি হয়, অনেকে আপনার বিভিন্নভাবে টাকা টোকা নিয়ে যায়। 10টা মামলা হয়েছে চাঁদাবাজির, কিন্তু এরা এখনো পুলিশের সহযোগিতা এবং পুলিশ একদিকে চাঁদা উঠাচ্ছে আর একদিকে চাঁদাবাজ চক্র প্রতিদিন টাকা উঠাচ্ছে। দীর্ঘদিন ধরে করে, কারণ প্রভাবশালী আর বিরুদ্ধে এমনি কেউ কথা বলে না। চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান নৌ পুলিশ সুপার। জানান, চিহ্নিত চাঁদাবাজদের ধরতে চেষ্টা করছেন তারা। আমাদের কিছু ল্যাকিংস আছে, এই সুযোগে ওরা কিছু কিছু কাজ করে যাচ্ছে। এইটা আমরা দেখি, ওকে ধরার গ্রেফতারের আমরা কৌশল অবলম্বন করে আছি। ধনু নদী হয়ে নৌপথে প্রতিদিন অন্তত 10,000 নৌযান চলাচল করে। আর এই নৌ রুটের নিরাপত্তায় কিশোরগঞ্জ অঞ্চলে নৌ পুলিশের 7টি থানা ও ফাঁড়ি রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। শীতের নীরবতা ভেঙে ফাগুনের হাওয়ায় জেগে উঠেছে বাংলার প্রকৃতি। পলাশের লাল শিমুলের আগুন রাঙা উপস্থিতি আর কোকিলের ডাক মিলেমিশে জানান দেয় প্রকৃতিতে বসন্তের আগমন। এ ঋতু জানায় ভালোবাসার আহ্বান, বনে নতুন স্বপ্নের বীজ। বসন্ত মানে চেতনার পুনর্জাগরণও। তাই তো প্রকৃতির এই রঙিন কাব্য মানুষকে শেখায় জীবনের প্রতিটি বাঁকে আছে নবজাগরণের সুযোগ। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মেহানির রিপোর্ট। শীতের পাতাঝরা দিনের শেষে নতুনের আবাহন উকি দিচ্ছে সবুজের কলি। প্রকৃতির এই আনন্দে মানুষও শামিল। এ এমন এক যৌথতা, লীন হতে হতে এক হয়ে যাওয়ার মতো। আছে দুঃখ, বিরহ, বেদনা, আর আছে মানুষের ভালোবাসার শক্তি। তাই দিয়ে মানুষ শূন্য হয়ে গিয়ে পূর্ণ করে জীবন ও প্রকৃতিকে নিয়ে যায় অসীমতার দিকে। ধূলিধূসর জীবনকে রাঙিয়ে দিয়ে যায় কোনো এক অজানা ফুলের ঘ্রাণের মতো, বদলে দিয়ে যায় মন, বড় গভীর করে নাড়া দেয় হৃদয়ের অলিন্দে। বসন্তের সাথে সাথে আমাদের মনের মধ্যেও কিন্তু একটা ভ্রমর ডাকে, নতুন ফুল ফোটে, আমাদের আশেপাশে আলোয় ভরে ওঠে।
বসন্তটা মানে নিজেদেরকে উজ্জীবিত করার একটা মাস, নতুন কিছু একটা শুরু করা, এটা প্রকৃতিতেও মানুষের জীবনেও। ফাগুন আসে আবার চলেও যায়, এই তো প্রকৃতির সারোৎসার। কিন্তু চির নতুনের মতো মানুষের প্রাণ জুড়ে যে অভিঘাত কিংবা শীতল স্পর্শ তা রয়ে যায় তেমন করে যেমন করে রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। আগুনরাঙা পলাশ, শিমুলের নতুন কুড়ি, কোকিলের কুহুতান বেজে উঠল এবার। হৃদয়ের কানে পৌঁছে গেছে সে বার্তা, এবার সামিল হবার পালা। প্রকৃতির রং বদলায়, মানুষও কেমন রং বদলায়, মানুষের মনে একটা নতুন দিগন্ত তৈরি হয়। বসন্তর একটা ছোঁয়া, মনের ভিতর অন্যরকম একটা দোলা থাকে। ঝরা পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজানো এবং নতুন একটা শুরু একটা গাছের জন্য, ঠিক তেমনি একটা ভালোবাসার সম্পর্কেও বসন্ত ওরকম একটা মানে রাখতে পারে। বসন্তের আগমনে যে নতুন অনুভূতির জাগরণ হয়, খানিকটা মনে হয় সত্য। চিরকালীন এই সম্পর্কে প্রকৃতি ও মানুষ জেগে থাকুক, সুন্দর আসুক নেমে। বসন্ত মানে জীবনের নবজন্ম। বসন্ত এলে যেভাবে নতুন রূপে সেজে ওঠে প্রকৃতি, তেমনি মানুষের জীবনে নতুন করে তৈরি হয় ভালোবাসার আবেগ। বসন্ত মানে নতুন করে বাঁচবার শপথ, বসন্ত মানেই পলাশের ডালে ডালে বাঙালির আগুন রাঙা স্বপ্ন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনের ভেতরে ইকো ট্যুরিজমের নামে তৈরি হয়েছে কংক্রিটের স্থাপনা। মাছ ধরতে বনে আগুন, নদী খালে বিষ দিয়ে মাছ শিকার কিংবা চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধনসহ বিভিন্নভাবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলেছে দিন দিন। স্থায়ী স্থাপনাগুলো দীর্ঘমেয়াদে বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নেয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। সুন্দরবনের মধ্যে কংক্রিটের জঞ্জাল জানান দিচ্ছে বন হারাচ্ছে নিজস্বতা। পরিবেশবাদীদের অভিযোগ, এই অরণ্য খোদ বন বিভাগের অবহেলা, দায়িত্বহীনতা ও লোভের শিকার। উন্নয়নের নামে গাছপালা কেটে গড়ে তোলা হয়েছে ইট কংক্রিটের ইকো ট্যুরিজম কেন্দ্র। দীর্ঘমেয়াদে স্থায়ী স্থাপনাগুলো বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ হবে বলে মনে করেন তারা। যেখানে প্রকৃতির সাথে যে বনের সম্পর্ক, সেখানে কিন্তু কোনো পাকা স্থাপনা বা মানুষ সৃষ্ট কোনো কিছু করা ঠিক না। এতে করে কি হচ্ছে যে ওখানকার যে বন্যপ্রাণীর যে অভয়ারণ্য যদি বলি, অভয়াশ্রম বলি, এই আশ্রমটা কিন্তু থাকছে না। পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বনটি প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় সুরক্ষা বলয় হিসেবে যুগ যুগ ধরে রক্ষা করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে। তবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলেছে দিন দিন। অভয়ারণ্যে অবাধ যাতায়াত, মাছ ধরতে বনে আগুন, নদীখালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন, গাছ কাটা সহ বিভিন্ন অপরাধ ঘটছে বন ঘিরে। গত 2 যুগে অন্তত 27 বার আগুনের ঘটনা ঘটেছে পূর্ব বন বিভাগে। অপরাধ কমাতে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে কঠোর নজরদারি করতে হবে এবং বনের পরিবেশ সুরক্ষা করেই এইসব ট্যুরিজমকে আমাদের প্রমোট করার চেষ্টা করতে হবে। তবে বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব উপায়ে সম্প্রসারিত হচ্ছে ইকো ট্যুরিজম। ওয়ান টাইম প্লাস্টিক যাতে ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমরা ট্যুরিস্টদেরকে সতর্ক করছি এবং বিভিন্ন চিপস, পলিথিনের প্যাকেট এগুলো যাতে যত্রতত্র না ফেলে আমাদের একটা নির্দিষ্ট স্থানে ফেলে এবং এগুলো যাতে তারা ব্যবহার না করে এই বিষয়ে আমরা সতর্ক করছি। সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি 24,95 লাখ টাকা ব্যয়ে বনের খুলনা রেঞ্জের কালাবগি ও সেকেরটেক, চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক ও শরণখোলা রেঞ্জের আলিবান্দায় ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। মুন্সিগঞ্জের নদীপথে নাব্য সংকট চরমে। শুধু নদীর পানির গভীরতার অভাবে ঐতিহ্যবাহী মীর কাদিম বন্দরে লঞ্চ স্টিমার ফিরতে পারছে না। ট্রলার সহ নানা নৌযান চলছে জোয়ার ভাটার উপর নির্ভর করে। বিআইডব্লিউটিএ বলছে নৌপথগুলো সচল ও নিরাপদ রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর নৌ যোগাযোগের একমাত্র পথ মুন্সিগঞ্জের ধলেশ্বরী, আর এই পথে জনপ্রিয় লঞ্চঘাট মীর কাদিম বন্দরের কাঠপট্টি ঘাট। কিন্তু নদীতে পানির গভীরতা কমে যাওয়ায় গত 4 জানুয়ারি থেকে লঞ্চ, জাহাজ কিছুই স্বাভাবিকভাবে ঘাটে ভিড়তে পারছে না। আর দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে গেছে তালতলা, বেতকা ও আবদুল্লাপুর লঞ্চঘাট।
মাওয়ার কাছে পদ্মা নদীতেও নাব্য সংকট চরমে। স্থানীয়রা বলছেন লোক দেখানো ড্রেজিং কাজে আসছে না। ট্রলার সহ নানা নৌযান চলছে জোয়ার ভাটার উপর নির্ভর করে। যদি ড্রেজিং করতো তো নদী থাকতো, গভীর থাকতো আর সুন্দর হইতো। জায়গায় জায়গায় চর পড়ে গেছে। অপরিকল্পিতভাবে এই নদীর বালু কাটা এজন্য নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। শুকাই গেলে তো জনগণের জন্য ক্ষতি, এটা খনন করলে ভালো হবে। বিআইডব্লিউটিএ বলছে নৌপথগুলো সচল ও নিরাপদ রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পদ্মা চরাময় এলাকা, সেখানে যেখানে সংকট তৈরি হয় আমরা সেখানে সার্ভে করি, ম্যানুয়াল সার্ভে, হাইড্রোগ্রাফিক সার্ভে করার পরে সেখানে আমরা প্রয়োজনীয় মাফিক বয়া, বিকন, লাই, তারপর হচ্ছে বাঁশের মার্কা দ্বারা আমরা সেটাকে মার্কিং করে দিচ্ছি। মুন্সিগঞ্জে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর 109 কিলোমিটার নৌরুট। পানির গভীরতা হ্রাস পাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। নৌপথে নাব্যতা সংকট মোকাবেলা করে নৌ চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং ছাড়াও বয়াবাতি সহ নানা রকম সংকেত স্থাপন করছে বিআইডব্লিউটিএ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 5 বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে শরীয়তপুরের সদর উপজেলার বুড়িহাট খালের সেতু। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে এলাকাবাসী। এলজিডি বলছে বুড়িহাটে নতুন সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে ডিপিপি জমা দেওয়া হয়েছে। বিএম ইসরাফেলের তথ্য ও ছবিতে রিপোর্ট। লোহার সেতুর পিলার ভেঙে হেলে পড়েছে একপাশে, পাটাতন ও রেলিংয়ে ক্ষয় হয়ে ধরেছে মরিচা। 15 বছর আগে শরীয়তপুরের সদর উপজেলার বুড়িরহাট খালে সিমেন্ট ও লোহার খুঁটি দিয়ে নির্মাণ করা হয় সেতু। 5 বছর আগে পূর্ব প্রান্তের পিলার সহ সেতুটির নানা স্থান ভেঙে যায়। এরপর থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন এলাকাবাসী। তারা জানান, ভারী যানবাহন নিয়ে যাতায়াত করতে হলে খালটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে অন্তত 8 কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে বেড়েছে ভোগান্তিও। ঝাঁকি খায় এবং যে কোনো সময় পড়ে যেতে পারে। ছোট ছোট পোলাপাইন এখানে যাইতেছে, কখন দুর্ঘটনা ঘটে যায় কেউ বলতে পারে না। ঝুঁকি নিয়ে যায়, ঠিক করার কোনো মানুষ নাই। যা আশা করতে অনেক ভয় করে। জীবনের একটা রিস্ক থাকে প্রতিনিয়ত। কলেজটা নিয়োগ পরীক্ষায় কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় না, শুধু এই ব্রিজটা দিয়ে গাড়ি আসতে পারে না, এই জন্য পড়ে যায় বা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জায়গা দিয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, জনদুর্ভোগের কথা চিন্তা করে নতুন করে একটা ব্রিজ স্যাংশন করে। এলজিডি বলছে, বুড়িরহাটে নতুন সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে ডিপিপি। অনুমোদন হলে শুরু হবে কাজ। অনুমোদন হলে আমরা হয়তো এটা পরবর্তী কাজে যাইতে পারবো। তবে আমি মনে করি এই মুহূর্তে ওখানে আমরা সাইনবোর্ড দিয়ে যাতে মানুষ ছাড়া কোনো যানবাহন পার না হয় সে ব্যবস্থা করতেছি, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ। এখন যে কোনো যানবাহন চলাচল করলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। জরাজীর্ণ সেতুটি দিয়ে দৈনিক অন্তত 8000 মানুষ পারাপার হন বুড়িরহাট খাল। সময় সংবাদ, শরীয়তপুর। মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন হয়েছে। স্বল্প খরচে দ্বিগুণ লাভ হওয়ায় গাজর চাষে ঝুঁকছেন কৃষক। দেশের 40% চাহিদার গাজর এই জেলায় উৎপাদন হয়। চলতি মৌসুমে 150 কোটি টাকার গাজর বেচাকেনার আশা কৃষি বিভাগের। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা গাজর চাষের জন্য বিখ্যাত। গাজরের ভরা মৌসুম হওয়ায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজর তোলা, বস্তাবন্দি সহ পরিবহনে ব্যস্ত কৃষক। অল্প সময়ে স্বল্প খরচে দ্বিগুণ লাভ হওয়ায় গাজর চাষে ঝুঁকছে বেশিরভাগ কৃষক। অনেকেই করেছেন নিজের ভাগ্য পরিবর্তন। গাজর বুনছি, পুরুষ মানুষের সাথে কাজ করছে, আমরা ধুচ্ছি। আলবা দানা কিনাই বুনলে তাহার নিরে ফলন ভালো হইলে 150 মন হয়। এই বিষয়ে আমরা ব্যবসা করি, তাতে লাভবান আমরা হইছি। এই দিনে আমরা খাচ্ছি, ছেলে মেয়েদের পড়াচ্ছি, অন্যান্য বাজার সদাই করছি। খরচ হয় 30 থেকে 40-45 হাজার, বেচা 1 লাখ 1,20,000 হাজার। জানুয়ারি শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি গাজরের ভরা মৌসুম। দেশের 40% চাহিদার গাজর সিংগাইরে উৎপাদন হয় বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমরা আশা করছি যে আমাদের গাজর কৃষকেরা গতবারের যে উৎপাদন ছিল সেটাকে তারা ছাড়িয়ে যাবে এবং গতবারের চেয়ে তারা বেশি মুনাফা অর্জন করতে পারবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মানিকগঞ্জের সিংগাইরে 950 হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।
গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় আবুল কাশেম নিহতের প্রতিবাদে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় প্রতীকী কফিন মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় নেতারা বলেন, জুলাই আগস্টে দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ। গণহত্যাকারী দল হিসেবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এদিকে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কাশেমের প্রতীকী কফিন নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এ সময় কাশেম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নোয়াখালীতেও একই দাবিতে বিক্ষোভ করেন ছাত্র জনতা। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ফরিদপুরে খাটিয়া মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপারেশন ডেভিল হান্টে বাগেরহাট, খাগড়াছড়ি ও ভোলা থেকে মোট 25 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় কোস্টগার্ড। এদিকে ভোরে উপজেলার গোয়ালির মেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় 2 জনকে। এছাড়া খাগড়াছড়িতে আরও 15 জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ভোলা সদর থেকে আওয়ামী লীগের 15 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মুন্সিগঞ্জে নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম লিখনের সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের জেলা প্রেসক্লাবের সামনের সড়কে কামারপাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় লিখনের ভাই বাবু হাওলাদার জানান, গত 6 ফেব্রুয়ারি সকালে ঢাকা ওয়ারির বাসা থেকে মুন্সিগঞ্জ সদরে বন্ধু সাদ্দাম হোসেনের সম্রাটের বাড়িতে দেখা করতে যান লিখন। ইসলামপুর এলাকায় সাদ্দাম হোসেন সম্রাটের সঙ্গে আর ফেরেনি সে। পরে তাকে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। পরে মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এ সময় দ্রুত লিখনকে ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়েরের পর নিরাপত্তা ও ক্ষতিপূরণ চেয়ে লিখিত আবেদন করেছেন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই আবেদন করেন তিনি। আবেদনের একটি অনুলিপি জেলা পুলিশের সুপারের কাছে দেয়া হয়। পরে জেলা প্রশাসক চত্বরে সাংবাদিকদের কাফি বলেন, অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও ক্ষতিপূরণের বিষয়ে বুধবার থেকে সরকারকে 7 দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। দাবি মানা না হলে প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দেয়া হবে। সাত দিনের ভিতরে যদি আমি কোনো অ্যাক্টিভিটিস না দেখি, আমি একা রাজপথে লড়ে দরকার হয় প্রয়োজন পড়লে আমি বিপ্লবী সরকারে ডাক দিব। মামলা রুজু হয়েছে। মামলা নিয়ে আমাদের এখানকার টিম, কলাপাড়া টিম মিলে এখন ইনভেস্টিগেশন চলতেছে। প্রক্রিয়াগতভাবে আমরা যেটা পাবো সেটাই আমরা সামনে প্রস্ফুটিত করবো আর কি। ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পিছনের রহস্য এবং প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং যারাই জড়িত থাকবে এই ঘটনার সাথে তাদেরকে সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গঠন করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। ট্রেনে সেনা সদস্যকে মারপিটের ঘটনায় সিল্ক সিটি এক্সপ্রেসের 7 কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ট্রেনের গার্ডসহ 3 কর্মীকে। বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী সৈনিক ইসমাইল হোসেন বাদী হয়ে রাজশাহীর জিআরপি থানায় মামলা করেন। জিআরপি জানায়, ট্রেনের সেনা সদস্যকে মারপিটের ঘটনায় রাজশাহী রেল স্টেশনে অভিযান চালিয়ে সিল্ক সিটি ট্রেনের গার্ডসহ 3 জনকে আটক করে সেনাবাহিনী। গত 12 ফেব্রুয়ারি ট্রেনে রাজশাহী ফিরছিলেন ঢাকায় কর্মরত সেনা সদস্য ইসমাইল হোসেন। বারবার টিকিট দেখতে চাওয়া এবং কর্তব্যরতদের খারাপ ব্যবহারের বিষয়ে কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর কথা বলা হলে ট্রেনেই অ্যাটেন্ডেন্ট সহ অন্য কর্মীদের সঙ্গে সেনা সদস্যের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইসমাইল হোসেনকে মারপিট করা হয়। পরবর্তীতে রাজশাহী রেলওয়ে স্টেশনে আবারও মারপিট করা হয় তাকে। এক পর্যায়ে ইসমাইল অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ডিলার পয়েন্ট থেকে 1,34,00,000 টাকা লুটের ঘটনায় 18 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 3 ডাকাতকে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম। বলেন, গত 25 জানুয়ারি ডাকাতরা ভবনের পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে 3 জন অফিস স্টাফদের হাত পা বেঁধে ভল্টে টাকা লুট করে নিয়ে যায়। ঘটনায় মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন এলাকার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে মঙ্গলবার খুলনার বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 18.5 লাখ টাকা, 50টি মোবাইল ফোন, একটি পিকআপ, একটি মোটরসাইকেল সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অনৈতিকভাবে 3 কারারক্ষীকে বদলি সহ নানা অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কারাগারের জেলারকে 3 ঘন্টা আটকে রেখেছিলেন কারারক্ষীরা। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে খাগড়াছড়ি সিনিয়র ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেল সুপার শাহিন মিয়া আন্দোলনরত কারারক্ষীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় আন্দোলনরত কারারক্ষীরা ডিউটি থেকে বিরত রেখে অস্ত্র জমা নিয়ে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কুমিল্লায় কৃষি জমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের সময় সিন্ডিকেটের হামলায় পুলিশ ও ভূমি কর্মকর্তা সহ 8 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দীর্ঘদিন ধরে কৃষি জমি ও মৎস্য প্রকল্পে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে প্রভাবশালী সিন্ডিকেট। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রেদওয়ান আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার সিন্ডিকেটের সদস্যরা অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্য ও ভূমি কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহত 7 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও 1 জনকে ঢাকায় পাঠানো হয়। এদিকে হামলায় জড়িত 2 জনকে তাৎক্ষণিক আটক করা হলেও বাকিদের গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মৎস্য সম্পদ সুরক্ষায় বরিশালে নৌবাহিনীর বিশেষ কম্বিং অপারেশন জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ জাল। বৃহস্পতিবার দুপুরে কীর্তনখোলা নদী থেকে এই অপারেশন শুরু করে শহীদ আক্তার উদ্দিন জাহাজের সৈন্যরা। লাহারহাট, কালীগঞ্জ সহ বেশ কয়েকটি নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদুল হাসান। গ্যাস সংকটে 13 মাস বন্ধ থাকার পর ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ির যমুনা সার কারখানা। বৃহস্পতিবার থেকে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী ফজলুল হক। গ্যাসের চাপ কম থাকায় 2024 সালের 15 জানুয়ারি থেকে যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কারখানাটির কার্যক্রম শুরু হলেও পুরোপুরি উৎপাদনে যেতে 10 থেকে 12 দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 1991 সালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা দৈনিক 1700 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। মুন্সিগঞ্জে বিষমুক্ত সবজির প্রসার বেড়েছে। জেলার সবজি হাটে নানা ধরনের সবজির বিশাল সমারোহ, কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, বসন্ত, তারপরে শীতের সবজিতে ভরপুর পুরো পাইকারি বাজার এবং সরাসরি অনেক সবজি নিয়ে এসছেন এবং তাদের যে নিজস্ব উৎপাদিত জমি থেকে আনা যে সতেজ সবজি, সেই সবজির বর্ষায় কিন্তু পুরো এলাকা ভরে গিয়েছে এবং এখানকার যারা অনেক সস্তায় সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে তাদের উৎপাদন যে খরচ সেটি কিন্তু তারা পাচ্ছেন না এবং বলছেন এই 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু অন্তত 40 টাকা পর্যন্ত কেজিতে দাম কমেছে এবং ছবি বিক্রি করছেন তা 8 থেকে 10 টাকা করে। দাম কমে গেছে 8 থেকে 10 টাকা। মূলা বিক্রি হচ্ছে হালিতে 10-12 টাকা, বেগুন 10-12 টাকা, সিম বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে কিন্তু 10 থেকে 12 টাকা, পেঁপে
পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়, মিষ্টি কুমড়া 20-22 টাকা কেজিতে, পালং শাক 10-12 টাকা। এবং এই যে বাজার নেমে যাওয়া, সেখানে কিন্তু কাঁচামরিচ 35 থেকে 40 টাকা কেজিতে, কিরা বিক্রি হচ্ছে 12 থেকে 20 টাকা, ধনেপাতার কেজি কিন্তু 40 থেকে 80 টাকাতে। এবং এই যে অনেক রকম সবজি, সব সবজির দাম যে এতটা কমে গিয়েছে, এতে কৃষক বলছেন যে তাদের ক্ষতির পরিমাণ খুব বেশি, এই কারণে যে চড়া দরে কিন্তু বীজ এবং সার তারা জমিতে প্রয়োগ করে এই চাষাবাদ করেছেন। এবং এখানে যে আলু উৎপাদনের সবচেয়ে বড় জেলা, সেই আলুর কিন্তু কেজি পাইকারি বিক্রি হচ্ছে 20 টাকায়। এবং তারা বলছেন যে এটি কিন্তু গেল 2 দিন আগেও ছিল 18 টাকায়, তবে আলুর দাম কিছুটা বেড়েছে, তারপর কৃষকের মধ্যে হতাশা কাটেনি। এবং এখানকার যে সবজি সম্পর্কে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন 4889 হেক্টর জমিতে কিন্তু শীতের সবজি আবাদ হয়েছে, এবং সেই সবজিতে কিন্তু পুরো জেলায় সবগুলো হাট বাজারে লাভ। এবং এখানকার যে সবজি, সেগুলো কিন্তু মুন্সিগঞ্জ থেকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ সব বিভিন্ন জায়গায় যাচ্ছে, এমনকি রপ্তানি হচ্ছে। তারপরে কিন্তু সবজির দাম এখানকার যে এই সবজি হাটটি রয়েছে, সেখানে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টায় অন্তত 20 টন সবজি বিক্রি হয়। এবং এটি কিন্তু শতাব্দী প্রাচীন সবজির হাট, এবং শহরের যে প্রধান সড়ক, এই সড়ক জুড়ে কিন্তু এই সবজি বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বিস্ময়কর হচ্ছে এই এখন যে ভোরের সবজি হাটের সঙ্গে একটু পরে যে বাজার শুরু হয়, সেখানে কিন্তু দামের তফাৎ অন্তত কেজিতে 10 থেকে 20 টাকায়। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের সবজির হাটের সবশেষ। মুন্সিগঞ্জের সবজির হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা মহাকাশ, প্রযুক্তি, উদ্ভাবন ও সুশাসন নিয়ে আলোচনা করেছেন বলে সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এদিকে মাস্ক মোদীর বৈঠক নিয়ে মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্যবসা করার জন্য ভারত কঠিন জায়গা। যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে বৈঠক করেন দুজন। আলোচনায় উঠে আসে প্রযুক্তি, মহাকাশ, উদ্ভাবন ও ব্যবসার কথা। মাস্কের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন নরেন্দ্র মোদী। ন্যূনতম সরকার ও সর্বোচ্চ শাসন নীতি বিষয়েও আলোচনা করেন বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। আলাদা পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুজনের এই আলোচনা প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পথ প্রশস্ত করবে। ইলন মাস্কের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অতিরিক্ত শুল্কের জন্য ভারতে ব্যবসা করা কঠিন। অতিরিক্ত শুল্কের কারণে মার্কিন কোম্পানি হার্লি ডেভিডসন ভারতে মোটরবাইক বিক্রি করতে পারেনি বলেও অভিযোগ করেন ট্রাম্প। কাকুলি আখতার, সময় সংবাদ। অবশেষে মার্কিন প্রশাসনে কাটছাঁট করতে আদালতের সবুজ সংকেত পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আদালতের দেয়া এক রায়ে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছা অবসর কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রায়ের পর এক বিবৃতিতে মার্কিন প্রশাসন জানায়, স্বেচ্ছা অবসর কর্মসূচি সম্পূর্ণ আইনসঙ্গত এবং কর্মীদের জন্য ভালো একটি বিকল্প। রায়ের পর এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকা উচিত নয়। এদিকে আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়তে রাজি যুক্তরাষ্ট্রের ৭৫,০০০ ফেডারেল কর্মী। ক্ষমতা গ্রহণের পরপরই সরকারি ব্যয় হ্রাসে নিজের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল কর্মীদের অকেজো ও তার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করে আকার হ্রাসের উদ্যোগ নেন। প্রস্তাব দেন লাখ লাখ ফেডারেল কর্মীকে স্বেচ্ছায় অবসর গ্রহণের। ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যারা পদত্যাগ করতে রাজি হবেন তারা আগামী ৮ মাসের বেতন ও ভাতা পাবেন বলেও জানানো হয়। এবার আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়তে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের
75,000 ফেডারেল কর্মী। স্থানীয় সময় বুধবার আদালতের এক রায়ে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছা অবসর কর্মসূচি বা বাই আউট কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ। রায়ের পর মার্কিন প্রশাসন জানায়, স্বেচ্ছায় অবসর কর্মসূচি সম্পূর্ণ আইনসঙ্গত এবং কর্মীদের জন্য একটি ভালো বিকল্প। রায়ের পর এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকা উচিত নয়। তবে ফেডারেল কর্মীদের বাই আউট প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়েছে সরকারি চাকরিজীবীদের ইউনিয়ন। প্রস্তাব বিষয়ে ট্রাম্পকে বিশ্বাস করা যায় না বলেও সতর্ক করা হয়েছে। এদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলো আপিল করবে কিনা সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। কয়েকটি সংস্থাকে এরই মধ্যে 70% কর্মী ছাঁটাইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। পেনশন সংস্কারের প্রতিবাদে বেলজিয়াম জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। রাজধানী ব্রাসেলসের রাস্তায় নেমে এসেছেন হাজারো মানুষ। এতে প্রভাব পড়ছে দেশটির পরিবহন ও অন্যান্য জরুরি সেবায়। পেনশন সংস্কারের প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার এই বিক্ষোভে যোগ দেন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভের প্রভাবে দিনভর অচল ছিল বিমানবন্দর ও গণপরিবহন ব্যবস্থা। বিক্ষোভ চলাকালে ব্রাসেলসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। টিয়ার শেল ও জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এদিন বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নতুন পেনশন ব্যবস্থায় ৩৫ বছরের চাকরির অভিজ্ঞতা ছাড়া আগেভাগে অপশন নিলে পেনশন সুবিধা কমে আসবে বলে জানানো হয়। এতে নিম্ন আয়ের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি দেশের ঋণ সংকট কমাতে সামাজিক সেবা খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমরা আমাদের সময়, শ্রম সবকিছুই দিই। যখনই বলা হয় আমরা উপস্থিত থাকি, কিন্তু এখন মনে হচ্ছে এটা আমাদের বিরুদ্ধেই কাজ করছে। আমরা চাই না আমাদের বেতন কমিয়ে দিয়ে আরো বেশি বয়সে অবসরে যেতে বলা হোক। এটা আমাদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। বেলজিয়ামের সরকার জানায়, এই সংস্কারের মাধ্যমে বাজেট ঘাটতি কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে। তবে দেশ জুড়ে চলমান বিক্ষোভ এবং শ্রমিক সংগঠনগুলোর অনড় অবস্থানের কারণে পরিস্থিতির অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জার্মানি মিউনিখে প্রতি বছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে 61তম মিউনিক সিকিউরিটি কনফারেন্স। আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ আন্তর্জাতিক নানা সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সম্মেলন শুরুর একদিন আগে গাড়ি হামলার ঘটনায় শহর জুড়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। জার্মানি থেকে কনফারেন্সের গুরুত্ব তুলে ধরছেন সহকর্মী বিটু বড়ুয়া। শুরু হতে যাচ্ছে 61তম মিউনিক সিকিউরিটি কনফারেন্স 2025। 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। উপস্থিত থাকবেন বিশ্বের কমপক্ষে 60টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এছাড়া যোগ দেবেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারাও। 3 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের চলমান নানা সংকট, ভূ রাজনীতি, জলবায়ু, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজার মানবিক বিপর্যয়, মানবাধিকার সহ নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন আমন্ত্রিতরা। কনফারেন্সে যোগ দিতে এরই মধ্যে জার্মানি পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এদিকে নিরাপত্তা সম্মেলন ঘিরে মিউনিক জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী। তবে 24 ঘন্টারও কম সময় আগে গাড়ি হামলার ঘটনায় এখনো উদ্বিগ্ন গোটা শহর। সবকিছু ঠিক থাকলে স্থানীয় সময় শুক্রবার সম্মেলনের উদ্বোধন করবেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। বিশ্বের প্রায় সবগুলো দেশেই টেকসই অর্থনীতি সুনিশ্চিত করা, যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠা করা, শরণার্থী সংকট, প্রতিরক্ষা সহ গণতন্ত্রের সুষ্ঠু চর্চা নিশ্চিত করা সহ আরও নানা বিষয় গুরুত্ব পাবে এই মিউনিক সিকিউরিটি কনফারেন্সে। তবে কনফারেন্স শুরুর মাত্র একদিন আগে গাড়ি হামলার ঘটনায় এবারের কনফারেন্সে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সার্বিক নিরাপত্তা ইস্যু সহ অভিবাসন সংকট। এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবছর পবিত্র হজ পালনে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য বেশ কিছু শর্ত নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। যারা একবারও হজ পালন করেননি শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। এছাড়া পবিত্র হজের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদি ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন।
সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, যারা একবারও হজ পালন করেননি কেবল তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। তবে হজ যাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে। পবিত্র হজ পালনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদির ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ ভুল তথ্য দিলে তার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে বলে জানানো হয়েছে। আর হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ করতে না চান তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না বলে নিয়মে বলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। পবিত্র স্থানগুলোতে যাওয়ার সময় চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে। হজযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এসব নতুন শর্ত ও নির্দেশনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পর্যটন খাতে যুক্ত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বিশেষ সম্মাননা দিয়েছে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান। দেশটির অর্থনীতিতে অবদান রাখায় এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে সৌদির আয়োজন নিয়ে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবের ভিশন 2030 এর সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে দেশটির পর্যটন খাত। প্রবাসে থাকা অনেক বাংলাদেশিরা এই খাতের ব্যবসার সঙ্গে জড়িত। ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে বিপুল অঙ্কের বিনিয়োগ তাদের। দেশটির পর্যটন ও ট্রাভেলস খাতে অবদান রাখায় এবার সৌদি আরবের বিখ্যাত প্রতিষ্ঠান আকবর আলমের পক্ষ থেকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। রিয়াদের প্রায় 200-র বেশি পর্যটন ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। সফল উদ্যোক্তা হিসেবে বাংলাদেশি কয়েকজন মোটরসাইকেল, আইফোন সহ নানা পুরস্কার পান। সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখায় বাংলাদেশি ব্যবসায়ীদের কৃতজ্ঞতা জানান আয়োজকরা। এছাড়া সৌদি আরবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়। বাংলাদেশের সকল ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে তারা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিমান, পিআইএ এয়ার, সৌদি এয়ারলাইন্স, মিশরীয় এবং কাতার এয়ার সহ অনেক দেশের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। বাংলাদেশকে আমি আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি। সৌদিতে বিনিয়োগের মাধ্যমে দেশটিতে নিজেদের অবস্থান আরো দৃঢ় করার মাধ্যমে দেশের রেমিটেন্স বাড়ানোর আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পর্দা নামল বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার। বিশ্বের অন্যতম বৃহত্তম এই টেক্সটাইলস মেলায় প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক। মিলেছে টেকসই উন্নয়ন পুরস্কারও। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। ম্যাজিক লাস ভেগাস ওয়ার্ল্ড অ্যাপেয়ার ট্রেড ফেয়ার 2025, সংক্ষেপে ম্যাজিক শো নামেও পরিচিত। 3 দিন ব্যাপী এই আয়োজনের শেষ দিন ছিল বুধবার। এদিন বিভিন্ন দেশের ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের ভিড় ছিল লক্ষণীয়। অংশ নেয় বাংলাদেশের ব্যবসায়ীরাও। এবারের মেলায় প্রথমবারের মতো বিশেষ সম্মাননা জিতেছে বাংলাদেশের তৈরি পোশাক। আমরা এটা নিশ্চিত করতে চাই যে টেকসই উন্নয়নের দাবি করা প্রতিষ্ঠানগুলো জাতিসংঘের দেওয়া মানদণ্ড আসলেই পূরণ করছে কিনা। তাই আমরা তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং তাদের সমস্ত কাগজপত্র পর্যালোচনার পর প্রকৃত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করা উৎপাদন সুবিধা সম্পন্ন কারখানাগুলো নির্বাচন করে থাকি। পরিবেশ বান্ধব টেকসই পোশাক তৈরিতে বিশেষ সম্মাননা পেয়ে খুশি বাংলাদেশি ব্যবসায়ী। অ্যাওয়ার্ডটি একদিকে যেমন আমার কোম্পানির জন্য অনেক বড় প্রাপ্তি, ঠিক অন্যদিকে আমার দেশের জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকে। এটা আমাদের দেশের গার্মেন্টস শিল্পের রপ্তানিতে অনেক বড় সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন নিশ্চিতে দেয়া লক্ষ্যমাত্রা পূরণ করায় বাংলাদেশের 4টি তৈরি পোশাক প্রদর্শন করা হয় এবারের আয়োজকদের প্রদর্শনীতে। অনেকগুলো দেশের পণ্য আছে। আমার কাছে খুবই গর্বিত, আনন্দিত লাগছে যে এই কোম্পানিটির পণ্য এখানের শোকেসে
শো করলো। আমেরিকান কটন দিয়ে যখন আমরা বাংলাদেশে গার্মেন্টস বানাই তখন ওইটা চারিদিকে বেনিফিট হয় আর কি। সো আমেরিকান কাস্টমাররাও অনেক বেশি পছন্দ করে যখন ওদের প্রোডাক্টে আমেরিকান কটন দিয়ে বানানো হয়, এবং বাংলাদেশি সাইডেও আমাদের মার্কেট অ্যাক্সেস বাড়ে। বিশ্ব বিনোদন নগরী খ্যাত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্টে অনুষ্ঠিত হয় এই বাণিজ্য মেলা। ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচনে বিশ্বের অন্যতম বৃহৎ এই মেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্র সহ অংশ নেয় 29টি দেশ। টেক্সটাইল জগতে মেড ইন বাংলাদেশ এক বিশ্বময় পরিচিত নাম। এই সুনামকে আরও বাড়াতে এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। চলতি বছরের অগস্টে সোর্সিং অ্যাট ম্যাজিকে বসবে এই মেলার দ্বিতীয় আসর। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ক্রিকেটাররা জানিয়ে গেলেন শিরোপাতেই দৃষ্টি তাদের। দুবাইয়ে একদিনের বিশ্রাম শেষে শনিবার থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা। 15 সদস্যের বাইরে থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ যাবেন শুক্রবার। বিমানবন্দরে ভিড়, হই হুল্লোড়, গণমাধ্যম কর্মী, উৎসুক জনতা মিলেমিশে একাকার। স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফিদের টাইগারদের স্বপ্নযাত্রা বলে কথা। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অন্তত বিমানবন্দরে সবার আগে এসে সেই যথার্থতা প্রমাণ নাজমুল হোসেন শান্তর। ভিড় ঠেলে মাস্কের আড়ালেও বোঝা গেল তার স্মিত হাসি। ব্যাটের রান খরা শান্তর। নিয়মিত সুযোগ মেলেনি বিপিএলেও, তবে 5 দিনের ক্যাম্পের শেষ 2 দিনের ম্যাচ সিনারিওতে শান্ত ছিলেন সাবলীল। মেগা আসরে যার চওড়া কাঁধে বড় স্কোরের দায়িত্ব। এরপর আসলেন মিস্টার ডিপেন্ডেবল। 2027 বিশ্বকাপ না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো মুশির সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট। রঙিন পোশাকে ক্যারিয়ারের সামনে দাঁড়িয়ে মুশফিক নিশ্চয়ই রাঙাতে চাইবেন তা। বাকিদের অবশ্য টিকিট আরও দেখা মেলেনি। নিজেদের আড়াল করে বিমানবন্দরে ঢুকলেন ভিআইপি টার্মিনাল দিয়ে। রিশাদ, হৃদয়, ইমন, তামিম, সাকিব, নাসুম আর নাহিদ রানা, এই 7 তরুণ তুর্কি এলেন বিসিবি একাডেমি হয়ে, যাদের সবাই সদ্য সমাপ্ত বিপিএলে ছিলেন দারুণ ছন্দে। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্রেফ সেই ফর্মটাকে ধরে রাখা চাই। একেবারে শেষে ঢুকলেন টাইগারদের পারফরমেন্স অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু আর বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। হেড কোচ সহ কোচিং স্টাফের বাকিরা ঢুকেছেন আগেই। দুবাই পৌঁছে শুক্রবার বিরতি শেষে শনিবার থেকে পুরোদমে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। এর মাঝে 17 ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনদের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। এবার আর কোনো শিক্ষা সফর নয়, চ্যাম্পিয়ন হতেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। মুশফিক মাহমুদুল্লাহর সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্টটা টাইগাররা রাঙাক, নতুন করে লেখা হোক নবপাক্ষান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল শান্ত শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও প্রতিপক্ষ বিবেচনায় টুর্নামেন্টের শেষে তলানির দিকে থাকতে পারে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে আগের আসলে সেমিফাইনাল খেললেও প্রক্রিয়া ঠিক না থাকায় ধারাবাহিকভাবে ভালো করতে পারছে না দল। তার মতে এক্স ফ্যাক্টর নয়, দলগত পারফরমেন্সই মূল শক্তি বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বিসিবির ওয়ানডে ফরম্যাট সিরিজ আয়োজন করা উচিত ছিল বলেও মনে করেন পাইলট। প্রত্যাশার বেলুন ফুলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরছে বাংলাদেশ। টুর্নামেন্টের সবশেষ আসরের ফলাফল দেখলে অবশ্য টাইগার অধিনায়কের মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই। 2017 সালে সেমিফাইনাল খেলেছিল মাশরাফির দল। তবে বাস্তবতা বলছে ভিন্ন। গ্রুপ পর্বে বাংলাদেশের 3 প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে 3 দলই শিরোপার দাবিদার। তাদের বিপক্ষে জয় পাওয়া কতটা সম্ভব? আইসিসি ইভেন্টে বাংলাদেশের পরিসংখ্যান বিবেচনায় খুব বেশি আশাবাদী হওয়ার উপায় আছে কি? এই 8টা টিমের মধ্যে কিন্তু নিচের দিকে থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তান। বাদবাকি 6টা টিমই কিন্তু আপনার চেয়ে অনেক বেটার টিম। প্রত্যেকটা প্লেয়ার ক্লিক করে গেছে, ভালো খেলে ফেলেছে, আপনি রেজাল্ট চ্যাম্পিয়ন হয়ে গেছেন, হতেই পারেন। কিন্তু প্রক্রিয়া যদি ভালো থাকে তাহলে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম খেলা খেলবেন, তখন একটা ম্যাচ 2টা ম্যাচ ওইভাবে হবে না। কিন্তু দেখবেন যে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম ভালো খেলে বেরিয়ে আসছেন। প্রতিটি দলেই একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো আছেন বেশ কয়েকজন ক্রিকেটার, যদিও শান্ত নিজ স্কোয়াডের সবাইকে দেখছেন সেভাবে। তবে সাবেক অধিনায়ক পাইলটের মতে বাংলাদেশ দলে নেই কোনো এক্স ফ্যাক্টর। টাইগারদের মূল শক্তি দলগত পারফরমেন্স। টোটাল টিম হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমার কাছে মনে হয়
আমাদের টিমে কিন্তু বুমরার মতো বোলার নাই, কিন্তু আমাদের আছে যেটা হচ্ছে সমন্বয়। যদি ধরেন সবার কাছ থেকে আলাদা আলাদা করে আপনার কন্ট্রিবিউশনটা লাগবে। টপ অর্ডারে আমাদের যেমন আগে রান হচ্ছিল না, বাট আমার কাছে মনে হয় যে টপ অর্ডার থেকে রানটা খুবই ইম্পর্টেন্ট। 50 ওভারে খেলায় আপনার স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বোলাররা কিন্তু খুব ভালো রিদম আছে। 7 দলের বিপিএল নিয়ে হয়েছে নানা সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় এক দল কম নিয়ে বিপিএল আয়োজন করলে মেগা ইভেন্টের আগে প্রস্তুতির জন্য বেশি সময় পাওয়া যেত। সেই চিন্তা বোর্ডের ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন পাইলট। বাংলাদেশ ম্যানেজমেন্ট বিপিএল করলো ঠিকই, কিন্তু হয়তো বিপিএল ইভেন্টকে নিয়ে চিন্তা করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে চিন্তা করেছে, কিন্তু সমন্বয় 3 মাস বা 6 মাসের একটা পরিকল্পনা, সেটা হয়তো ম্যানেজমেন্ট মিস করে গেছে আমার কাছে মনে হয়। যারা হয়তো এই পাকিস্তানের একটু বাইরে, তারা এসে বাংলাদেশে হয়তো 2টা ম্যাচ খেলে, ওয়ানডে ম্যাচ খেলে তারা ঝালাই করে হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারতো। সেইটা প্রক্রিয়াটা হয়তো করতে মিস করে গেছে আমার কাছে মনে হয়। যেটা করলে বাংলাদেশ টিমের জন্য আপনার একদম সুন্দর একটা প্রিপারেশন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুন্দর একটা প্রিপারেশন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মোমেন্টাম পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা সম্ভব বলেও মনে করেন পাইলট। কম্প্যাক্ট আমরা ব্যাটসম্যান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত 4 ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যদিও সাফল্য পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টে তার ক্যাপ্টেন্সিতেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওই ফলাফল আর সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় এই অলরাউন্ডারকে মেগা ইভেন্টের সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। তারা দুই বন্ধু মাঠ ও মাঠের বাইরে বয়সভিত্তিক পর্যায় থেকে খেলছেন একসঙ্গে। 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। ওই আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত। যুব বিশ্বকাপের ওই জুটি সিনিয়র ন্যাশনাল টিমেরও গুরুত্বপূর্ণ অংশ। এবার আইসিসি ইভেন্টে ক্যাপ্টেইন ভাইস ক্যাপ্টেনের মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব দুজনের কাঁধে। নাজমুল হোসেন শান্ত 3 ফরম্যাটে টাইগারদের নেতৃত্বে গত বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি20 বিশ্বকাপ দিয়ে আইসিসি ইভেন্টে অধিনায়কত্বের অভিজ্ঞতা হয়েছে তার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গুরুদায়িত্ব তার কাঁধে। তবে সিনিয়র পর্যায়ে আইসিসি ইভেন্টে এখনও ক্যাপ্টেন্সির সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। টাইগারদের হয়ে যে কয়টা ম্যাচে অধিনায়কত্ব করেছেন তা ভারপ্রাপ্ত হিসেবে। তবে এবার পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে মেগা ইভেন্টে বড় এক দায়িত্ব মিরাজের ওপর। লাল সবুজের সহ অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে বিসিবি। ফর্মের হিসেবে এটা প্রাপ্যই 27 বছর বয়সী অলরাউন্ডারের। দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাটে খেলা হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের, টি20 ফরম্যাটের বিপিএল দিয়েই সারতে হয়েছে প্রস্তুতি। আর সেই হিসেবে সবচেয়ে ছন্দে আছেন মিরাজ। ব্যাটে বলে দারুণ পারফরমেন্স উপহার দিয়ে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। একেবারে উল্টো চিত্র ছিল শান্তর বেলায়। শিরোপাজয়ী ফরচুন বরিশালের অংশ হলেও নিয়মিত মূল একাদশে জায়গা হয়নি তার। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি আসর কোথাও সেভাবে রান পাচ্ছেন না এই টপ অর্ডার ব্যাটার। ফর্মহীন ক্রিকেটারের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে অংশ নেওয়াটাই মনোপুত হচ্ছে না অনেকের। ইনফর্ম মিরাজের ভাইস ক্যাপ্টেন্সি পাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সমর্থকরা। শান্তর ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন মিরাজ। তার নেতৃত্বেই ক্যারিবীয় কন্ডিশনে 2 ম্যাচ সিরিজ ড্র করেছিল টাইগাররা। ওয়ানডে ফরম্যাটে 103 ম্যাচের ক্যারিয়ারে 4টিতে ক্যাপ্টেন্সি করেছেন এই অলরাউন্ডার, তবে জয় পাননি 1 ম্যাচেও। এবার সহ অধিনায়ক হিসেবে মেগা ইভেন্টে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইবেন মিরাজ, ধরে রাখতে চাইবেন দুর্দান্ত ফর্মটা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকলেও 16তম সদস্য হিসেবে দলের সঙ্গেই আছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। মেগা ইভেন্টে সতীর্থদের দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন এলকেডি। দলকে শুভকামনা জানানোর পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দাবি করেন এই ডানহাতি ওপেনার। যদিও এ পোস্টে লিটনের দলে থাকার আক্ষেপ ছিল একেবারেই স্পষ্ট। বিপিএল আর 5 দিনের অনুশীলনের পর শেষ হলো বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। লক্ষ্যটা চ্যাম্পিয়নশিপের হলেও বাস্তবতা বলছে ভিন্ন কিছু। প্রত্যাশার ভেলায় চেপে উড়াল দিলেও স্বপ্ন পূরণে কতটুকু সফল হয় টাইগাররা, তাই এখন দেখার অপেক্ষায় ভক্তরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যখন দেশ ছেড়েছে 15 সতীর্থ, তখন আক্ষেপ কিংবা হতাশায় পড়ছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। ফর্মে থাকলে হয়তো এই 15 জনের একজন হতে পারতেন এলকেডি, কিন্তু তা আর হলো কই। ফেসবুক স্ট্যাটাস দিয়েই সতীর্থদের শুভ কামনা জানাতে হলো তাকে। সেখানেই নিজেকে দলের 16তম সদস্য হিসেবে উল্লেখ করেন টাইগার ওপেনার। দল দেশ ছাড়ার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন লিটন। সেখানেই তিনি উল্লেখ করেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অসাধারণ এই দলের জন্য শুভকামনা। আমার বিশ্বাস মেগা আসরে বাংলাদেশ দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কিভাবে খেলে তা পুরো বিশ্বকে তারা দেখিয়ে দেবে। আমি স্কোয়াডে যুক্ত হতে পারিনি, কিন্তু বিষয়টি আমাকে এখন দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই 16তম সদস্যকে পাবে। এমন পোস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার আক্ষেপ স্পষ্ট। বেশ কিছুদিন ধরে জাতীয় দলে ফর্মে নেই লিটন দাস। যদিও বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন এলকেডি। ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ব্যাট হাতে একটি সেঞ্চুরির পাশাপাশি 2টি হাফ সেঞ্চুরিতে 368 রান করেন লিটন। তারপরও নির্বাচকদের মন গলাতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে রান খরায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে হয় তাকে। গেল 1 বছরে বাংলাদেশের হয়ে 5 ওয়ানডেতে মাত্র 6 রান করেন এই ডানহাতি ওপেনার, যেখানে 3 ম্যাচেই 0 রানে আউট হন এলকেডি। শুধু তাই নয়, লাল সবুজ জার্সি গায়ে 3 সংস্করণে 19 ইনিংসে হাফ সেঞ্চুরি নেই একটিও। শেষ 7 ইনিংসে তিনি স্পর্শ করতে পারেননি 2 অঙ্ক। সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচে তার রান ছিল মোটে 6। এসব কারণেই মূলত দলে জায়গা হয়নি লিটন দাসের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসর দিয়েই শেষবারের মতো আইসিসির ইভেন্টে মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনের মতো তারকারা। আগেই টি-20 থেকে অবসর নেয় এটিই হতে যাচ্ছে তাদের শেষ আইসিসি টুর্নামেন্ট। বহু আলোচনা সমালোচনার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট বিশ্ব স্মরণীয় করে রাখবে তাদের কিংবদন্তিদের জন্য। এই আসর দিয়েই শেষবারের মতো আইসিসির ইভেন্টে দেখা যাবে তারকা ক্রিকেটারদের। আগেই টি-20 থেকে অবসর নেয় এটি হতে যাচ্ছে তাদের শেষ আইসিসি টুর্নামেন্ট। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি, তবে সম্প্রতি তার পারফরমেন্সের ধার ঠিক নেই আগের মতো। ধারাবাহিকতার অভাবে সমালোচনাও হচ্ছে টুকটাক, আর তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই যে তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন সেটা প্রায় শতভাগ নিশ্চিত। কিং কোহলির সতীর্থ রোহিত শর্মার ক্ষেত্রেও তাই। 37 বছর বয়সী ওপেনার দলকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে বিদায় বলেছেন শর্টার ফরম্যাট। পরবর্তী আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027 সালে আগামী 2 বছর এই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া তার জন্য অসম্ভব, আর তাই এটাই যে রোহিতের শেষ আইসিসি ইভেন্ট তা বলাই যায়। রোহিতের চেয়ে 2 বছরের ছোট হলেও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের শেষ আইসিসি ইভেন্ট হতে চলেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। সম্প্রতি ভালো শেপে থাকলেও প্রায়ই বিভিন্ন ধরনের ইনজুরির শিকার হচ্ছেন তিনি, আর তাই ধারণা করা হচ্ছে নিজের ক্যারিয়ার হয়তো 2027 পর্যন্ত লম্বা করবেন না কিউই কিংবদন্তি। আফগান ক্রিকেট জাগরণের অগ্রদূত মোহাম্মদ নবী। যতদিন দেশটির ক্রিকেট থাকবে আলোচনায় থাকবে এই অলরাউন্ডারের নাম। 40 ছুঁই নবীর ফর্মটাও ঠিক আগের মতো নেই, আর তাই পাকিস্তানেই ক্যারিয়ার শেষ করার সম্ভাবনা আছে তারও। আরও অনেকের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারত আইসিসির শেষ ইভেন্ট, তবে ইনজুরি কিংবা দলে জায়গা না পাওয়ায় না খেলেই বিদায় নিতে হচ্ছে তাদের। এই তালিকায় সবার আগে যিনি থাকবেন তিনি সাকিব আল হাসান। এছাড়াও শেষ মুহূর্তে স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নেয় হয়তো আইসিসির শেষ ইভেন্টটাও মিস করলেন অজি কিংবদন্তি মিচেল স্টার্ক। এস এম ইকবাল, সময় সংবাদ। নারী সাফের ফাইনাল ম্যাচের শুরুর একাদশে থাকা ফুটবলারদের 21-এ পদক দিতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়, তবে ফুটবল ফেডারেশনের দাবি ভিন্ন। সব ফুটবলার, কোচ ও স্টাফ মিলিয়ে শিরোপাজয়ী দলের সঙ্গে থাকা 32 জনের জন্যই পদক চায় বাফুফে। বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টানা 2 বার সাফ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। খেলাধুলায় নারী জাগরণেও অবদান কম নয় তাদের, তাই তো এই দলকে 21 পদকে ভূষিত করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
আগামী 21 ফেব্রুয়ারি নারী দলের হাতে এই পদক তুলে দেওয়া হবে। তবে প্রশ্ন উঠেছে, কয়জন ফুটবলার পাবেন এই সম্মাননা? মাঠের ফুটবলে 11 জন খেললেও কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সহ একটি দলে থাকেন অনেকেই। 21 পদকের জন্য বাফুফে থেকে সাফ কন্টিজেন্টের 32 সদস্যের নাম পাঠালেও ফাইনালে শুরুর একাদশে খেলা ফুটবলারদেরই কেবল পুরস্কার দিতে চায় মন্ত্রণালয়। ফার্স্ট 11 যেটা আমার মনে হয় তারা এটা নিয়ে চিন্তা করেছে এবং 5 জন সাবস্টিটিউট থাকে, এটাকেও যদি সংযুক্ত করে সেক্ষেত্রে 16 জন হয়। আর ফুল স্কোয়াড হইলে আপনার 23 জন, কন্টিজেন্ট হইলে 32 জন। আমার মনে হয় টিম ওয়ার্ক যেহেতু সবাইকে নিয়েই এটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং সবাই আনন্দিত থাকবে এবং খুশি থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বড়সড় বিতর্কের সুযোগ রয়েছে। পুরো আসরে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছিলেন 23 ফুটবলার। ম্যাচে বদলি হিসেবে খেলেছেন অনেকেই। তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী 11 ফুটবলারের নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। আরও অন্যান্য মেয়েরাও তো খেলেছে, তারাও আশায় ছিল, তারা সাবস্টিটিউট ছিল, তারাও খেলার জন্য চিন্তায় ছিল, হয়তো বা পারফর্ম শো করতে পারেনি, তারা 11-এ আসতে পারেনি, কিন্তু সবারই তো আশা ছিল। ওখানে স্পোর্টসের লোক আমার মনে হয় না খুব একটা বেশি আছে। যদি তারা এই ব্যাপারে তৎপর থাকতো এবং তাদের অভিজ্ঞতা থাকতো, তারা অবশ্যই স্কোয়াডের কথাই বলে দিত বা কন্টিজেন্টের কথা। এখন এদের সাথে আমাদের জিএস সাহেবের সাথে ফেডারেশনের সাথে কি আলোচনা হয়, আমার মনে হয় আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। জনপ্রিয় সফটওয়্যার অব্র কিবোর্ডের জন্য 21 পদক পেতে যাচ্ছেন প্রোগ্রামার মেহেদি হাসান খান। তবে তিনি পদক নিতে চান পুরো টিমের নামে, যা মেনেও নিয়েছে মন্ত্রণালয়। তাহলে কেন বঞ্চিত হবেন সাফজয়ী নারী দলের ফুটবলাররা? নিশ্চয়ই বিষয়টি পুনর্বিবেচনা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সাফের বহরে থাকা 32 সদস্য না হলেও অন্তত ফুটবলার ও কোচিং স্টাফদের যেন বিবেচনা করা হয়, দাবি ফুটবল সংশ্লিষ্টদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় চলছে ফাল্গুন উৎসব। সেখানে আছেন আমাদের সহকর্মী উম্মে হানি। ফাল্গুন আয়োজনের বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। হানি। শীতের জীর্ণতা শেষে আবারও প্রকৃতিতে বসন্ত। আজ পহেলা ফাল্গুন এবং এই পহেলা ফাল্গুনকে উদযাপন করতে আসলে কোনো কমতি রাখছে না বাঙালি। এবং একটু বলি যে আর তারই ধারাবাহিকতায় আসলে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় এই আয়োজনটি। এবং আপনাদের যদি দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা কিন্তু আজ পুরোটাই সেজেছে বসন্তকে বরণ করে নিতে এবং প্রকৃতির আরেক নতুন অধ্যায় শুরু করাকে কেন্দ্র করে আসলে ছোট বড় নানান বয়সের মানুষ আজকে এখানে এসেছেন। এবং সকাল 7:30 থেকে কিন্তু শুরু হয়েছে বকুলতলার এই বসন্ত বরণ আয়োজনটি। এবং প্রত্যেকটি মানুষ মনোমুগ্ধ হয়ে শুনছেন বসন্তকে বরণ করে নেয়ার এই অনুষ্ঠান। একটু বলে রাখি, নতুন প্রজন্মের কাছে আসলে দেশের ঋতুভিত্তিক যে উৎসব সেটিকে ছড়িয়ে দিতেই মূলত প্রতি বছর এই উৎসবের আয়োজন করে আসছে জাতীয় বসন্ত বরণ উদযাপন কমিটি। এবারের 1431 বঙ্গাব্দের আসলে বসন্ত বরণ উৎসবটির এবার 13তম আসর। আজকেও কিন্তু সকাল 7:30টায় সেতারের রাগ, বসন্ত মুখারি বাদন দিয়ে শুরু হয়েছে বকুলতলার আয়োজন। এছাড়াও এই আয়োজন আরও থাকছে সমবেত গান, নৃত্য পরিবেশনা এবং একক পরিবেশনা সহ আরও বেশ কিছু জাতিগোষ্ঠীর মানুষদের পরিবেশনা। এবং মূলত এসব কিছু নিয়ে সাজানো হয়েছে এসো মিলি প্রাণের উৎসব শিরোনামের এই আয়োজন। এবং প্রতিবারের মতো এবারও কিন্তু বসন্ত বরণেও নানা বয়সী মানুষ এখানে এসেছেন। সেই সকাল থেকে ছোট ছোট দলে তারা এখানে আসছেন। বকুলতলার যে নিচের অংশটি আসলে তারা সবাই কিন্তু এখানে এসে বসেছেন এবং মূল অনুষ্ঠান তারা উপভোগ করছেন। এবং বকুলতলার যে মুক্ত মঞ্চে সেখানেও কিন্তু এবারের অনুষ্ঠানগুলো হচ্ছে। এবং আসলে প্রতিবারই কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং পুরো মুক্ত মঞ্চ কিন্তু ফাল্গুনের সাজে সাজানো হয়েছে। এবং চারুকলার বসন্ত উৎসবে অংশ নিতে যারা এসেছেন তারা সবাই বাসন্তী রঙে সেজেছেন। এবং একটু যদি দেখাই, আমার পিছনের মুক্ত মঞ্চে কিন্তু এখন বাসন্তী বাদন অনুষ্ঠানটি হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা প্রাঙ্গণ থেকে আমার কাছে বসন্ত বরণের এই ছিল সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী উম্মে হানি।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন। দুবাইয়ে প্রধান উপদেষ্টা বললেন, ভুয়া ভোট দিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিগত সরকার। পুলিশ একদিকে চাঁদা উঠাচ্ছে আর একদিকে চাঁদাবাজ চক্র চালাচ্ছে, দীর্ঘদিন ধরে করে আর প্রভাবশালী। কিশোরগঞ্জের ধুন নদীতে বেপরোয়া চাঁদাবাজি, টাকা না দিলে নৌযান চালকদের করা হয় মারধর। অপরাধে জড়িত নৌ পুলিশ সদস্যরাও। অভিযোগ ভুক্তভোগীদের, সদুত্তর দিতে ব্যর্থ এসপি। চেতনার পুনর্জাগরণের ভাবনা নিয়ে হাজির ঋতুরাজ। প্রকৃতিতে প্রাণের হিল্লোল, হৃদয়ের রঙে বসন্ত বন্দনা। ফাগুন হাওয়ায় এলো ভালোবাসার দিনও।